অবশেষে পিলখানায় বিডিআর হত্যায় পেশে গেলেন সেনাপ্রধান, প্রমাণসহ দেখালেন শহীদ বিডিআর তানভীরের স্ত্রী। তাহলে কি তিনি গ্রেপ্তার হচ্ছেন? আপনারা সবাই কয়েকদিন আগে যে বিডিআর পিলখানা নিয়ে যে আমরা যখন বিভিন্ন কথাবার্তা বলছি, আপনি একটা ভিডিও দেখেছেন যেখানে ক্যাপ্টেন তানভীর হায়দার নূরের ওয়াইফ তাসনুভা ভাবি উনি বলছেন যে আমি যখন ওখানে ছিলাম তখন হিন্দি ভাষাভাষীর লোক তার কাছে এসেছিল, ওর বাসায় এসেছিল এবং হিন্দি ভাষায় কথা বলছিল। ওরা ছোট দেখে বোঝা যাচ্ছে না, ওদের কাপড় খুলে ফেলছে। হ্যাঁ, ছেলে না মেয়ে দেখবে তারা, বলে পাকিস্তানি বাচ্চা একটাকে বাঁচিয়ে রাখা যাবে না। এই কথাটা বাংলায় বলেনি, হিন্দিতে বলছে, একদম কমপ্লিটলি হিন্দিতে বলেছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হিন্দি ভাষায় কারা কথা বলে? ভারতের লোকজন কথা বলে। এই জিনিসগুলো উঠে আসবে, ভাবি সাক্ষী দিবে ওখানে। এবং হিন্দি ভাষীর লোক শুধু একটা না, একটা মাল্টিপল সাক্ষী আছে, এটার মাল্টিপল ভিডিও ক্লিপ আছে। উনি ছবি নিয়ে আসলো, এক গাদা ছবি। ওখানে তো বিডিআরের জওয়ানের চাইতে ওই আওয়ামী যুবলীগের কর্মীরা ছিল, আর ভারতীয় এক ধরনের ওই কিলার গ্রুপটা ছিল। ওরা কিন্তু প্রশিক্ষিত সৈনিক না, এরা কিলার, এদের কিন্তু মোরাল রাইটটা কম। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। ওই শেখ মুজিবুর রহমানের মতো বলে বসবে কিনা যে না তোমার সেনাবাহিনী ফিরিয়ে নিয়ে যাও, তো মানে এরকম আবার কোনো কিছু বিট্টে করে বসবে কিনা শেখ হাসিনা যে না 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 এগুলো করা ঠিক হবে না, তুমি আমার দেশে সে ধরনের একটা মানে অপারেশন কন্ডাক্ট করবা আর আমার সেনাবাহিনীর অফিসাররা মারা যাবে এবং আমি এটাকে সামাল দিতে পারবো বলে আমার মনে হয় না। তো সেগুলোর আর ওরা ঝুঁকি নিতে চাইলো না, কারণ মানে শুরুতে যেটা বলে না যে মানে দ্রুততার সাথে এটা তখন মাথার মধ্যে চলে আসলো, নাহলে এত দ্রুত অল্প সময়ের মধ্যে। এবং যে কারণে কিন্তু এই ল্যাবস গুলো, এবং যে কারণে কিন্তু আমরা আজকে এই জিনিসগুলো বুঝতে পারলাম, কারণ ইন্টেলিজেন্স পরিকল্পনাতে তাড়াহুড়া করলে কিছু কিছু ভুল ত্রুটি হয়ে যায়। তো সেই ক্ষেত্রে তাদের কিছু তাড়াহুড়ার কারণে কিছু ভুল ত্রুটি স্বাক্ষর তারা রেখে যায়। তো সেগুলো সূত্র ধরে কিন্তু আমরা আজকে এই অবস্থাতে বা এগুলো পর্যালোচনা আনতে সক্ষম হয়েছে আসলে, আমি যেটা মনে করি। তো যাই হোক, তো 2025 সালের আগে মানে ফেব্রুয়ারির, তো তখন তো মাত্র সরকার নতুন ফর্ম করে অফিসাররা বিভিন্ন জায়গাতে অবস্থান নিচ্ছে, সিভিল প্রশাসন বলেন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন বলেন, সব জায়গাতে তখন চেঞ্জ চলছে, প্রত্যেকে যার যার নিজস্ব লোকজনদের, এটা আমাদের কালচার চলে আসছে, ঠিক আছে, তারও নিশ্চয়তা দরকার আছে, ভালো কথা। কিন্তু এখন যে জিনিসটা হলো সেইটা একটা জিনিস, আর দলীয় আনুগত্যতা আরেকটা জিনিস। আপনি যখন রাষ্ট্র দায়িত্বে থাকবেন তখন কিন্তু দলীয় আনুগত্যতার কোনো অবকাশ নাই। আপনি মতাদর্শ যাই থাকুক না কেন, একটা মানুষের একটা অধিকার, নৈতিক অধিকার, সে যে কোনো রাজনৈতিক দলের মতাদর্শে বিশ্বাস থাকতেই পারে, কারণ সে তো ভোট দেয়, দেশে ভোট দেয়, এই দেশের সিটিজেন। তো তাকে ভোট দিতে হলে তাকে বিচার বিবেচনা করে ভোট দিতে হবে, আমি কাকে ভোটটা দিব। তো কোন একটা আদর্শ তাকে বিশ্বাস করতেই হবে, সেটা অন্য জিনিস। আর আমি আমার কর্মক্ষেত্রে ব্যবহার করাটা অন্য জিনিস, কারণ এটা তখন কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে কাজ করে। তো হাইবার, তো এখন তারা সেইভাবেই তাদের লোকগুলো, বাট তারা যেটা করে ফেললো তারা একটু এক্সট্রিম করে ফেললো। তো যাদের সম্পর্কে বিতর্কিত আছে বা যা কিছু আছে তাদেরকেও তারা বিভিন্ন জায়গাতে প্রদান করা শুরু করলো। তো এইটা করার কারণে মোটামুটি ভাবে একটা নেটওয়ার্ক তারা তৈরি করে ফেললো, যাতে করে খুব দ্রুত তার মাধ্যমে এটা নিতে পারে। ঠিক এই সময়টাতে এগুলো তথ্য তখন আমাদের কাছে ছিল না, এবং যেহেতু এটা বেসিক্যালি দেখে সিআইবি, তো এই বিডিআর কি ঘটনা ঘটছে বা না ঘটছে সেগুলো সেভাবে কিন্তু হয়নি। আর যেহেতু নির্বাচনে দেখেন, এই জন্য নির্বাচনের আগে নির্বাচনের প্রতিনিধিরা বিভিন্নভাবে বিভিন্ন সংগঠনের সবার সাথে যোগাযোগ রক্ষা করে, কারণ এরাও তো ভোট দেয়। তো সেই রকমই একটা কানেকশন থেকে কিন্তু আসলে এই যে জিনিসটা তৈরি হয়ে গেল, যেটার সাথে জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম বা শেখ ফজলেনুর তাপস, এটার সাথে এই বিডিআর এর একটা গ্রুপ তারা যোগাযোগ রক্ষা করতো। ফাইন, ফার্স্ট ক্লাস। এখন ইন্টেলিজেন্স এজেন্সি যখন কাউকে দিয়ে কাজ করাবে, ওরা কিন্তু বুঝতে দেবে না যে আমি কাকে দিয়ে কি উদ্দেশ্যে কি ব্যবহার করাচ্ছি বা কোন দিকে কি যাবে, এত সহজে এটা বুঝতে দিবে না। তো এই পুরো বিডিআর এর ঘটনাটাকে আমি আসলে প্রাথমিকভাবে বলবো যে 3টা ধাপে আমি অ্যানালাইজ করে এক্সপ্লেন করার চেষ্টা করব। সো এখানে একটা বিষয় আসবে পুরোপুরি পরিকল্পনা, আরেকটা বিষয় আসবে ওটার এক্সিকিউশন বা বাস্তবায়ন, আরেকটা বিষয় আসবে আপনার পরবর্তীতে এই হত্যাকাণ্ডটাকে ধামাচাপা দেবার জন্য কি কি পদক্ষেপ বা অন্য খাতে প্রবাহিত করবার জন্য কি কি পদক্ষেপ, কি কি কার্যক্রম গ্রহণ করা হয়েছে, সেই 3টা আঙ্গিকে। এবং যেহেতু সৌভাগ্য দুর্ভাগ্যক্রমে মানে এটা একটা কথা সত্যি বলি, আসলে আমি আজকে না নিজেকে এখন অনেকখানি খুব হালকা ফিল করছি ভাই। মানে এতদিন মনে হয় আমার বুকের ভিতরে একটা জগদ্দল পাথর বসেছিল, যে এই যে কষ্টটা, মানে না বলার যে কষ্টটা। আর এটা তো শুধু ঘটনা, এরপরে তো আমার জীবনে আরো অনেক টর্চার গিয়েছে, তারা টর্চার করেছে। 21 আগস্টের ঘটনা নিয়ে তারা আমাকে বহু টর্চার করেছে, আমাকে গুম করে রেখেছিল কয়েকদিন, তো সেগুলো আসছি আমি পরে।
তো যাই হোক, তো এখন এটা চলতে থাকলো। তো ডিজিএফআই অ্যাজ ইউজুয়াল কাজ শুরু হয়ে গেল, তখন নর্মাল অফিসাররা পোস্টিং আসছে যাচ্ছে। এর মধ্যে এখন 25শে ফেব্রুয়ারি আগে আমাদের বোধহয় মেজর সেরকম কোনো ইভেন্ট ছিল না। তো আমি এখন সরাসরি ওই দিনের সকালে ঘটনাতে চলে যাই। চলে গেলে তখন যেটা হবে, সকালবেলা আমাদের নর্মালি সিটিআইবিতে কাউন্টার ব্যুরোতে একটা ব্রিফিং হয়, মর্নিং ব্রিফিং বলি আমরা। তো মর্নিং ব্রিফিং এ সাধারণত আমাদের সব জিএসও যারা থাকেন তারা প্রত্যেকে যার যার ডেস্ক নিয়ে ব্রিফিং করেন, এবং ওখানে জিওনরা উপস্থিত থাকেন, ডাইরেক্টর উপস্থিত থাকেন। তো ওই 25শে ফেব্রুয়ারির দিন একটা উল্লেখযোগ্য ঘটনা এখন, সেটা হচ্ছে যে 25শে ফেব্রুয়ারির কয়েকদিন আগেই আমার জীবন ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মোয়াজ্জেম হোসেন, আর্টিলারি কোর অফিসার। আমি আবার রিপিট করি নামটা, কর্নেল মোয়াজ্জেম। উনি আর্টিলারি কোর অফিসার। উনাকে বদলি করে দেওয়া হয়েছিল বিডিআরে। উনার বিডিআরে যোগদান করার কথা। উনি বিডিআরে যোগদান করার আগে অসুস্থ হয়ে পড়লেন, এবং অসুস্থ হয়ে যাওয়ার কারণে উনি তখন সিএমএইচে থাকলেন, ফলে উনি জয়েনিং টাইমের মধ্যে থাকলেন, এবং বিডিআর ওই 25 তারিখ 2009 আগে ওনার জয়েন করা সম্ভব হয়নি। তাহলে মানে 25 তারিখ 2009 তারিখে, 25শে ফেব্রুয়ারি 2009 তারিখে কর্নেল মোয়াজ্জেম তখন উনার বাসস্থানে অবস্থান করছেন। রাইট, এখন তাহলে উনাকে রিপ্লেস করা হলো কাকে দিয়ে? উনার জায়গাতে আসলেন কর্নেল সালে, ইঞ্জিনিয়ারিং করে। এই যে এখন আমি বললাম কে এই কর্নেল সালে, এই কর্নেল সালে ছিলেন জিএসও 2 কর্ড এজিস, মানে এজিসে তখন অ্যাডজুটেন্ট জেনারেল কে ছিলেন? জনাব তারেক সিদ্দিকী। তাহলে তার কর্ড অফিসার হচ্ছে খুব এক্সক্লুসিভলি পার্সোনাল অফিসার, যারা সমস্ত কিছু সমন্বয় করেন এবং অনেক ব্যক্তিগত তথ্যাদি, মানে অত্যন্ত মানে বিশ্বস্ত এবং আস্থাভাজন একজন অফিসার। তাহলে এই জিএসও 2 কর্ডকে, কর্নেল সালেকে কোথায় দিলেন? সিটিআইবিতে দিলেন। কারণ সিটিআইবি অপারেশনালি যে কি ধরনের কর্মকাণ্ড করে বাই নাও তারেক সিদ্দিকী ইজ ফুললি অ্যাওয়্যার। তো তখন উনাকে এখানে বসানো হলো, এই কর্নেল সালেকে। আচ্ছা, মজার ব্যাপার হলো ডাইরেক্টর ছিল ব্রিগেডিয়ার জেনারেল এমাদ 7 বিএম লং করছেন। উনি আমার প্ল্যান কমান্ডার ছিলেন, ভেরি রেজিমেন্টেড অফিসার, ট্রেডিশনালি একদম ফাইটিং ফোর্স ইনফেন্ট্রি অফিসার। তো উনি আসলেন, উনি তো ছিলেন, কিন্তু সেই সময় ডাইরেক্টর সিআইবি চেঞ্জ। তাহলে ওই দিন আপনি মজার ব্যাপার দেখেন, ওই দিন কিন্তু সিটিআইবিতে ডুয়েল কমান্ড, তখন ডুয়েল কমান্ডকে তখন ওখানে জয়েন করলেন নতুন ডাইরেক্টর হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস। উনি আর্মার্ড কোর অফিসার। উনার ভাই সম্ভবত একজন পররাষ্ট্র সচিব ছিলেন মিজারুল কায়েস। তো এখন এই হলো তখন অবস্থাটা আপনি দেখেন। অর্থাৎ মানে কি, তখনও কিন্তু ট্রানজিশন পিরিয়ডটা চলছে, যে নতুন আসবে যাবে সেই, তো স্বাভাবিক কার্যক্রম কিন্তু এমনি মানে ব্যাহত। ফাইন, এই অফিসারগুলো এখানে সকালবেলা তখন আমারও তখন আরো কিছু নতুন অফিসার নিয়ে আসছে। তখন আমি জানি না, আমার তখন পোস্টিং হয়নি। তো আরো বেশ কিছু নতুন অফিসার আসছে। রুবায়েত নামে একজন অফিসার আসছে, পুরনো অফিসার ছিল তখন মেজর শামীম ছিল পুরনো অফিসার, মেজর মনসুর, মেজর আনিস, এরা পুরনো অফিসারদের মধ্যে কিছু ছিল তখনও। আর নতুনের মধ্যে মেজর রুবায়েত নামে একজন অফিসার আসলো, মেজর কামরুল নামে একজন অফিসার আসলো নতুন। তো চেঞ্জ ওভার হবে তাকে। তো গ্রাজুয়ালি বাকিরা তখনও অবস্থান করে। হঠাৎ করে এই মেজর রুবায়েত, ইন্টারেস্টিংলি মেজর রুবায়েত হলো আবার সম্ভবত বাহাউদ্দিন নাসিমের আত্মীয় বা কেউ হবে আর কি, ওর কোনো সামথিং হিজ রিলেটিভ। তো ওই রুবায়েত সকালবেলা দ্রুত এসে আমার এখানে, ও তখন আমার সিটিআইবি সম্বন্ধে, লস্কর দেবার সম্বন্ধে বোঝার চেষ্টা করছে যে আমার জন্য, সে আসছে আমার এখানে, আমার রুমে বসে ফাইল টাইল পড়ে। তো হঠাৎ করে দৌড়ে আসে সকালবেলা, তখন অ্যারাউন্ড 9টার মতোই বাজে বোধহয়, এরকম টাইম, অ্যারাউন্ড 9। আমরা মাত্র ব্রিফিং শেষ করে যে যার রুমে আসছি মাত্র, তখনই ও এসে বললো যে স্যার, আমার কাছ থেকে ফোন আসলো, আমার এক কোর্সমেট ভিতর থেকে বললো যে বিডিআর এর ভিতরে কি নাকি গন্ডগোল হচ্ছে, এবং ওখানে নাকি দরবার হলের ভিতরে একটা গন্ডগোল। ইট ইজ এ ভেগ নিউজ। তো এরকম একটা বিডিআর এর হলের ভিতরে গন্ডগোল হচ্ছে, আমরাও সেভাবে গুরুত্ব নিলাম না, কারণ ওকে গন্ডগোল কেন হচ্ছে এটা সিআইবি দেখবে, দিস ইজ দ্য ম্যাটার অফ দ্য সিআইবি, এটা সিআইবি, কারণ সিটিআইবি আসলে এগুলো না, ফাইন। কিন্তু ইন দি মেইন টাইম আরেকজন এসে বললো যে না স্যার, ওখানে আমরা গোলাগুলির শব্দ পাইছি। মজার ব্যাপার হলো এই মুহূর্তে যখন এরকম হলো, বাট আমার সঙ্গত কারণেই, মানে যেটাই আমি বলি না কেন, আমার তো যে বলতে হবে, আমার জীবনকে সাথে সাথে আপনাকে বললেন স্যার এরকম একটা তথ্য আসলো, এটা কি ব্যাপার স্যার? তো জিয়ান তখন কর্নেল সালে, উনি ঠিক জাস্ট আমার অপোজিট রুমে বসেন, মানে আমি দরজাটা খুললে, এবার দরজা খুলে আমাদের দেখা যায় একদম ফেস টু ফেস। আমি চেয়ার থেকে উঠে গেলাম, গিয়ে বললাম যে স্যার, যে রুবাইদের কাছ থেকে শুনলাম যে এরকম নাকি বিডিআর ভিতরে গন্ডগোল হচ্ছে। বলে হ্যাঁ ঠিক আছে, এগুলো অসুবিধা নেই, এগুলো আমাদের দেখার বিষয়, এটা সিআইবি ডিল করবে। তো এটা যখন আমি বললাম, ইন দি মেইন টাইম একটু মানে বলো তুমি তোমার ডেস্কে যাও, দিয়ে কাজ করো, তুমি তোমার ডেস্কে গিয়ে কাজ করো। আমি ঠিক আছে ওকে, আমি আমার ডেস্কে চলে আসলাম। বাট তখন কিন্তু আসলে বুঝি না যে আসলে কি হচ্ছে, কিন্তু বোধহয় আর কয়েক মিনিটের মধ্যে বুঝা গেল যে এটা কোনো স্বাভাবিক গন্ডগোল না, এটা there is something wrong going on which could cause serious damage, which could cause the fire, which could cause injury and some threat to the officer। এবং এখানে ওই বিডিআর এর জওয়ানরা এই ধরনের এক ধরনের মানে
বিদ্রোহের মতো ঘোষণা করতে যাচ্ছে, সামথিং লাইক দ্যাট, এরকম একটা ইনফরমেশন আমাদের কাছে তখন চলে আসলো। এটা যখন চলে আসলো তার একটু পরপরই তখন নিচতলাতে অবস্থান করতেন হলো, ওটা ডাইরেক্টর রুম ছিল আমার ফ্লোরের থেকে ইমিডিয়েট নিচের ফ্লোরে। তো বোথ ডাইরেক্টর তখন উপরে উঠে আসলেন, কারণ আমাদের ব্রিফিং রুমটা কিন্তু উপরেই, আমার রুমের পাশে হলো ব্রিফিং রুমটা ছিল। তো ওনারা তখন আবার দুজন দ্রুত গতিতে চলে আসলো, তখন এসে বললো যে সালে কি ঘটনা ঘটতেছে, ডু ইউ হ্যাভ এনি নলেজ? তো উনি সালে স্যার বললো যে স্যার আমি একটু পরে জানাচ্ছি। তো উনি ভিতরে চলে গেলেন, গিয়ে ফোনে কথা বলেন। তখন আমি বুঝতে পারিনি ফোনে কোথায় কি কথাবার্তা বলতেছেন, আমি জানি না। তখন যাই এরপরে আসলেন, তখন আমি বললাম যে স্যার আমরা তো সিটিআইবি এই ধরনের কোনো কিছু হলে সিটিআইবি একটা টিম থাকে যারা ইকুইপড এবং অর্গানাইজ, সো উই ক্যান সেন্ড এ টিম টু সি, এবং কি হচ্ছে যদি সিআইবির দেরি হয় আমরা মনে একটা টিম পাঠাইতে পারি। তো উনি বললেন না না না, এগুলো তোমরা 111 সময় আবুল তাবুল অনেক কাজ করে বসছো, এগুলো এখন থেকে হবে না। সিটিআইবি মানে যখন তখন যা কিছু এগুলো করতে পারবে না। গো এন্ড সিট ডাউন ইউর ডেস্ক, ডু ইউর রুটিন জব, তোমরা তোমাদের যার যার রুটিন কাজ করো। তো আমি দেখলাম যে বিষয়টা একেবারেই মানে কোনো গুরুত্বই নেই। তখন সময় মনে করেন আপনি অ্যারাউন্ড 9:30 হবে, মানে এত মানে ঘটনাগুলো এত দ্রুত প্রভাব হচ্ছে, কারণ একটা সেন্সিটিভ ব্যাপার তো, যে যেটাই হোক না কেন ওখানে সেনাবাহিনী অফিসার এবং ওই ভিতরের অফিসাররা কিন্তু ইতিমধ্যে বিভিন্ন প্রান্তে তারা যোগাযোগের চেষ্টা করছে, কেউ র্যাবে যোগাযোগের চেষ্টা করছে, কেউ এখানে ওখানে ভিতর থেকে যে যেভাবে পারছে। তো এইরকম একটা সময়ের মধ্যে যখন এই অবস্থা হলো, তখন উনি আমাকে এসে বললো যে আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো। আমাকে ডাকলো প্রথমে, বললো যে তুমি এক কাজ করো, তুমি বরং ইয়েতে চলে যাও, জাহাঙ্গীর গেটে চলে যাও। আমি তখন মানে রীতিমতো চিন্তিত হয়ে গেলাম যে জাহাঙ্গীর গেটে গিয়ে আমি কি করবো। তাই বললাম যে স্যার জাহাঙ্গীর গেটে গিয়ে আমি কি করবো স্যার, ওখানে আমার কি কাজ হবে যে আপনি আমাকে জাহাঙ্গীরে যেতে বলতেছেন? তো বললো যে তুমি জাহাঙ্গীরে গিয়ে তোমার মেইন কাজ হবে যে সেনাবাহিনীর ভিতর থেকে, অর্থাৎ সেনা সদর বা মানে আমাদের ঢাকা ক্যান্টনমেন্টের ভিতর থেকে কোনো ধরনের অস্ত্র শস্ত্রে সজ্জিত কোনো ধরনের ভারী যানবাহন বের হয়ে যায় কিনা। তাহলে এটা যখন উনি আমাকে বললেন, তো তখন আমি রীতিমতো বিস্মিত। বললাম যে স্যার এই কাজের জন্য তো মানে আমার ওখানে যাওয়ার দরকার পড়ে না, এটা আমি আমাদের একজন ফিল্ড রিপ্রেজেন্টেটিভকে পাঠিয়ে দিলেই চলে, সে তো অনায়াসে সেটা করতে পারে। বললো না, যেটা বললাম তুমি সেটা করো। এবং তাৎক্ষণিকভাবে তখন সে ডাকলেন কর্নেল মেজর মাসরুরকে। তো মেজর মাসরুরকে তখন উনি ডাক দিয়ে নিয়ে বললেন তুমি চলে যাও ওদের 14 ইন্ডিপেন্ডেন্ট ইঞ্জিনিয়ার ব্রিগেড, তুমি ওখানে চলে যাও। তো ওখানে চলে যাবা, তুমি ব্রিগেড কমান্ডার ওখানে গিয়ে থাকবা, তাদেরকে কোনো তথ্য সহযোগিতার ব্যাপারে। ইন দি মেন টাইম আবার তখন ডাইরেক্টর চলে আসলো, চলে আসার পর উপরে চলে আসলো, আসার পর তখন বলা হলো যে ঠিক আছে তাহলে অপারেশন টিমগুলো রেডি করো, অপারেশন টিমগুলো রেডি করা হোক, অপারেশন চলে যাক। তো যেহেতু আমি আমার বরাবরই একটা টিম রেডি থাকতো, আমি দ্রুত মেসেজ দিলাম, ওরা সাথে সাথে চলে আসলো কোথা থেকে অস্ত্র টস্ত্র নিয়ে। আমাদের সত্যি কথা ফাইটিং ক্যাপাবিলিটি ওরকম না, আমরা বেসিক্যালি ক্ল্যান্ডেস্টাইন অপারেশন কন্ডাক্ট করি। বাট তারপর ধরে নিলাম যদি সে ধরনের কোনো ক্ল্যান্ডেস্টাইন অপারেশন কন্ডাক্ট করতে হয়, ইফ রিকোয়ার উইল গেট ইনসাইড, আমরা যে কোনো ভাবে যাবো, এটা ঘটনাটা জানার চেষ্টা করবো, বা কি সত্যিকার অর্থে উইল কন্ডাক্ট, আমরা উই আর এক্সপার্ট, উই আর ট্রেন ফর দ্যাট ওয়ান। সেটা আমি সিভিল ডিসগাইসে কিভাবে ঢুকি না ঢুকি ওইটা আমাদের কৌশলের ব্যাপার, সেটা করবো। বাট পারমিশনটা মানে মোটামুটি হয় পেলাম যে একটা টিম হিসাবে। তো এখন তাহলে মানে প্রথম দিকে কিন্তু উনি আমাকে বলছেন জাহাঙ্গীর গেটে, তো পরে প্রথম বললো যে ঠিক আছে তাহলে তুমি বিডিআর গেটে যাবা। পরে উনি আমাকে বলে দিলেন না তুমি ওখানে যাবা না, তুমি চলে যাও 46 ব্রিগেড কমান্ডারের কাছে। আমি বললাম 46 ব্রিগেড কমান্ডারের কাছে কি করে যাবো স্যার? বলে না 46 ব্রিগেড কমান্ড মুভ করবে, তো তুমি চলে যাও, তুমি 46 ব্রিগেডে থাকবা। প্রাথমিকভাবে উনি আমাকে এটা বললেন যে যদি 46 ব্রিগেড কোনো ধরনের ইন্টেলিজেন্স গোয়েন্দা তথ্য বা কোনো সাহায্য সহযোগিতা চায় বা দরকার হয়, আমরা সব ধরনের সাহায্য সহযোগিতা প্রদান করবো যাতে তাদের কোনো অপারেশন পরিকল্পনা করতে সহজ হয়। দ্যাট ওয়াজ দ্য স্পিচ গিভেন টু মি ফার্স্ট, ফাইন। বাট এইটার পিছনে যে অন্য কোনো কিছু থাকতে পারে এটা তো বুঝতে আমার পরে সময় লাগছে। আমি তো প্রথম থেকে সত্যি কথা বুঝতে পারিনি যে হোয়াট ওয়াজ দি ট্রু মেসেজ ফ্রম হিম। তো আমি চলে গেলাম 46 ব্রিগেডে। তখন ধরেন 9:40 মতো আমার ছোটখাটো একটা সার্ভাইলেন্সের গাড়ি ছিল, ওইটা নিয়ে গেলাম। আমার এফএসআর যে কয়েকজন ছিল ওরা নিয়ে আসলো ওয়েলেশ্বরের সব। তো ব্রিগেডিয়ার জেনারেল হাকিম একজন ইনফেন্ট্রি কমান্ডার হিসাবে, সত্যিকার অর্থে উনি আমাকে ইনফেন্ট্রি অফিসার হিসেবে আগে চিনতেন বা জানতেন। আর যেহেতু 111-এর সময় 46 ব্রিগেড কমান্ডার ঢাকাতে ছিল এবং আমাদেরকে একসঙ্গে অনেক কাজ করতে হয়েছে, সো উনি প্রায় অফিসে আসতেন, এদিকে করে দেখা হতো, জানতাম। তো উনি স্নেহ করতেন, সত্যি কথা আমাকে স্নেহ করতেন, সদালাপি অফিসার। তো আমাকে দেখা মাত্রই যখন ঢুকলাম, দেখা মাত্রই আমার এখনো বাজে কথাটা, আরে টাইগার তুমি এখানে, মানে এই যে সম্বোধন গুলো, তাই না? আরে টাইগার তুমি এখানে, মানে তুমি এখানে কি, তোমার কি কাজ, ব্যাপারটা এরকম। তুমি আমি বললাম স্যার আমাকে তো পাঠানো হলো, বলো যে আপনাকে গোয়েন্দা সাহায্য যেতে। আরে রাখো গোয়েন্দা সাহায্য সহযোগিতা, আর কি গোয়েন্দা সাহায্য করবো তোমরা, মানে অনেকটা এরকম ভাবে কথাবার্তা। তো বলে তারপর উনি আমাকে জিজ্ঞেস করলেন যে এই তোমার কাছে বুলেট প্রুফ জ্যাকেট আছে তো? তো আমি বললাম যে জি স্যার আমার কাছে, মানে উনি নিজেও বুলেট প্রুফ জ্যাকেট পরছিলেন তখন, তো হেলমেটটা নিয়ে রেডিও ছিলেন। তো আমাকে তখন উনি বললেন যে তোমার, আমি বললাম স্যার আমারটা আছে, আমার তো সিভিল, আমাদের কোনো সিভিল। আমি বললাম স্যার আমার কাছে আছে। তো তখন বলে তাহলে কি তুমি আমার সাথে যাচ্ছ? তা আমি বললাম জি স্যার আমার তো আপনার সাথে থাকতে হবে, মানে এটাই তো আমার জন্য আদেশ।
যে আপনি যেখানে জল স্থল অন্তরক্ষে যেখানে যান না কেন স্যার, আমার আপনার সাথে থাকতে হবে স্যার, তো আমার প্রতি আদেশ এইটাই। তো ওকে, তো ঠিক আছে। তো তখন তাহলে বলতে আর ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি আমার গাড়িতে উঠে আসো। তো আমি তখন আমার সাথে যে গাড়িটা ছিল ওদেরকে বললাম যে তোমরা এই গাড়িটা নিয়ে ফলো করো, আর আমি তখন ব্রিগেড করলাম। তো ইন দি মেন টাইম যেটা তখন তো যেহেতু আমি ওনার সাথে অ্যাটাচ হয়ে গেলাম, তো 46 ব্রিগেডের অপারেশন গুলো তখন আমি মোটামুটি ভাবে শুনতে পারি। তো 46 ব্রিগেডের তখন কিন্তু কয়েকটা ইউনিট অলরেডি মুভ হয়ে গেছে, আমরা পৌঁছার আগে আগে 46 ব্রিগেডের কয়েকটা ইউনিট মুভ হয়ে গেছে তখন। তো 46 ব্রিগেডের একটা ইউনিট সম্ভবত এটা কি সেকেন্ড বেঙ্গলই হবে, রাইট, এটা সেকেন্ড বেঙ্গল। আরেকটা ইউনিট ছিল হলো আপনার 4 বেঙ্গল, আরেকটা ইউনিট ছিল 17 বেঙ্গল। তো 3টে ইউনিটই মুভ করে। তো 3টে ইউনিটের তখনও ডেপ্লয়মেন্টে আমি জানতে পারি, বাট ইউনিট মুভ করে গেছে এবং 46 ব্রিগেড কর্নার মুভ করলো। আমি ওনার সাথে গাড়িতে উঠলাম, তো আমরা যাচ্ছি। তো আমরা যখন ধানমন্ডি গেটের মানে ধানমন্ডির ওখানে পৌঁছালাম, লেকের কাছে, ধানমন্ডি লেকটার কাছাকাছি, তখন আমরা বেশ গোলাগুলি শুনলাম। তখন বেলা বাজে মনে করেন অ্যারাউন্ড 10:30 মতো হবে। তখন আমরা কিন্তু মানে গুলির শব্দ পেলাম যে ফায়ারিং হচ্ছে। তখন আমি 46 ব্রিগেড কমান্ডার, তো ইউনিটের সিওরা তখন না, যেহেতু আমি মানে কমান্ডার ছিলাম, আমি ওনার সাথে ওখানে আসি। ওনার ব্রিগেডের বোধহয় বিএম সাথে ছিল, ডিকিউ তখন রয়ে গেছিল ব্রিগেড হেডকোয়ার্টারে। তো আমরা ওখানে নামলাম, নামার পরে সুবিধা মতো দূরত্ব থেকে ধরেন বিডিআর যে মেইন গেটটা, যেটা আর কি জিজ্ঞাসাবাদের ওখানে যে মেইন গেটটা, তো ওই গেট থেকে আমরা ধরেন 500 গজ দূরে যে আবাহনীর মাঠটার যে গলিটা যেখান দিয়ে, ঠিক ওই আবাহনী মাঠের গলির ওখানে এসে আমরা আস্তে করে অবস্থান গ্রহণ করলাম, গাড়িটা পার্ক করলাম, ওখান থেকে আমরা নামলাম। ওখানে প্রাথমিক পর্যায়ে উনি মানে কমান্ড পোস্ট বা বলেন বা ওনার কমান্ড হেডকোয়ার্টার যেটা, ওখানে উনি এস্টাবলিশ করেন। ওনাকে তো নিয়ন্ত্রণ করতে হবে সবকিছু। তো ওই জায়গাটার থেকে ভিজিবিলিটি ভালো, সবকিছু ভালো। তো ইন দি মেন টাইম আমার এফএসও তখন চলে আসলো। তো আমার এফএসও যখন চলে আসলো, তো তখন আমি তাদেরকে ভাবে ব্রিফিং করলাম, বিকজ এর মধ্যে কর্নেল সালে বলতে হবে গাড়িতে থাকা অবস্থায় উনি আমাকে কয়েকবার ফোন করেছেন। ফোন করে উনি বারবার খালি জিজ্ঞেস করতে যাচ্ছে যে ইজ ডুইং হোয়াট, 46 ব্রিগেড ইজ ডুইং হোয়াট ইজ ডুইং। আমি স্যার কিপ গিভিং মি দি আপডেটস। আমি বললাম ঠিক আছে স্যার, আপনার যা আপডেট দরকার আমি জানাবো আপনাকে, আপনি যেটা প্রশ্ন করবেন সেটা আমি আপডেট দিতে থাকবো, ফাইন। তো তারপরে আমরা যখন মাঝামাঝি অবস্থানে পৌঁছালাম আমাদের ধানমন্ডি লেকের কাছে, উনি তখন আবার আমাকে বললেন এই হোয়াট ইজ দি 46 ব্রিগেড ডেপ্লয়মেন্ট, কোথায় কোথায় কি। আমি বললাম স্যার আমি তো এখন পৌঁছাতেই পারিনি, এবং আমার এফএসরা কেউ ওখানে এলাকা যেতেই পারেনি, আমি ডেভেলপমেন্ট সম্বন্ধে আপনাকে কি বলবো। তো যাই হোক, সম্ভবত সেকেন্ড বেঙ্গলের মেজর কামরুল ওর অবস্থান ছিল হলো আপনার নিউ মার্কেটের কাছে। নিউ মার্কেটের যে গেটটা, ওই যে হাজারিবাগ নিউ মার্কেটের গেটটা, ওইখানে হলো মেজর কামরুলের নেতৃত্বে একটা টিম ছিল ওখানে। তো ওরা পৌঁছে যায় ওখানে, ওই গেটটা তারা কিন্তু অলরেডি কর্ডন করে ফেলছে অলরেডি। আচ্ছা, আর এদিকে আমি তো আমার অবস্থান থেকেই আমার এফএস এর মাধ্যমে নিয়ে আমি পাঠালাম, আপনার একজনকে পাঠালাম ওই যে আম্বালা সুইচটা আছে না আপনার, যে কাছাকাছি একটা। আরেকজন গেল হলো আপনার ওই যে কি বলে জাপান, ভুলে গেলাম এখন মনে নেই, বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ। ওই ওখানে মজার ব্যাপার যে ওখানে অলরেডি ঢাকা ডেটের কর্নেল আলমাস রাইসুল গনি, নামগুলো মনে রাখেন, এগুলো দিস আর ভেরি ইম্পর্টেন্ট নেম। তো কর্নেল আলমাস রাইসুল গনি উনি তখন ঢাকা ডিটাচমেন্টের বা ঢাকা ডিজিএফআই যে ঢাকা ডেট, তার ডেট কমান্ডার। তো জাপান মধ্যে হাসপাতাল ওখান থেকে যখন পৌঁছে গেল, তখন আমাকে তো ইনফরমেশন গুলো কালেক্ট করতে হবে, আর আমাকে থাকতে হচ্ছে বরাবর 46 ব্রিগেড কমান্ডারের সাথে, যে ওনার থেকে যা কিছু পাই, মানে আমাকে হ্যাভ টু মেক এ ব্যালেন্স ফ্রম অল দ্য ইনফরমেশন হোয়াট ইজ গোয়িং অন। তো সেই অনুযায়ী তো প্ল্যান প্রোগ্রাম হবে, যা কিছু হবে। তো ফাইন, এখন তখন পর্যন্ত কিন্তু বিশ্বাস করেন মানে কেউ কিন্তু আসলে তখন কিছু বুঝে উঠতে পারছে 10:30 পর্যন্ত। উই ডু নট নো হোয়াট ইজ গোয়িং অন ইনসাইড। ট্রু সেন্সে তখন পর্যন্ত কি হচ্ছে ভিতরে, ট্রু সেন্সে উই ডু নট নো এনিথিং ইনসাইড। এরপরে যখন পৌঁছে গেল, এই কর্নেল আলমাস রাইসুল গানি ছিলেন হলো এখানে। আমি শিওর কর্নেল আলমাস রাইসুল গানির সাথে অবস্থান থাকার কথা ওখানে 4 বেঙ্গলের অফিসার মেজর সুমন, উনি 25 বিএমএল অন কোর্সের 4 বেঙ্গলের অফিসার মেজর সুমন, উনি ওখানে থাকার কথা। তারপরে র্যাবের একটা টিম ছিল অলরেডি, র্যাবের বোধহয় কর্নেল জামান হবেন সম্ভবত, ওই কর্নেল জামানেরও ওইখানে থাকার কথা, ওই বিল্ডিং এর ওখানে। তো আমার কাছে এই তথ্যগুলো তখন মাত্র জাস্ট আসছে যে ডেপ্লয়মেন্ট, কারা কি অবস্থান বা কাদের কি গতিবিধি কি হচ্ছে, এগুলো জাস্ট আমার কাছে তখন মেসেজ আসছে মাত্র। আমরা তখন ইনিশিয়াল সেট আপ গুলো যখন এরকম হচ্ছে বেলা 10:30 11টার দিকে, 11টা 11:30 দিকে আমার মনে হয় বা 11:30 দিকে হবে, টাইমগুলো একটু আপ ডাউন হতে পারে, এত বছর আগে ঘটনা তো, আর এগুলো নিয়ে আসলে মনে করতে চাই না, কারণ জীবনে অনেক কষ্ট গেছে তো এগুলো নিয়ে, তো এগুলো মাসে মনে করতে চাই না। তো 11:30 দিকে তখন বোধহয় সম্ভবত মেজর কামরুল হি ওপেন ফায়ার ফ্রম দ্য নিউ মার্কেট গেট। এটা আমার কাছে তথ্য আসলো যে সে একটা ফায়ার ওপেন করছিল, বাট ফায়ার ওপেন করার পরে পরবর্তীতে কি কত রাউন্ড কি ফায়ার করছে এগুলো তথ্য আমি বের করতে পারি নাই। বাট হি ওপেন ফায়ার ওখান থেকে, ওখানে যা পৌঁছার পরে যে মেজর কামরুল সে ফায়ার ওপেন করছিল। তো আমি এর পরে ঘটনাগুলো জানি না আসলে, মানে ওর ফায়ার ওপেনের পরেটা এটা তথ্য খালি আসলো। এবং আমি তখন আমাকে যখন এর মধ্যে কোন সালে ফোন
ফোন করার পরে তখন জিজ্ঞেস করলো কি অবস্থা আছে, আমি তখন ডেভেলপমেন্ট যেটুকু যা পেয়ে গেছিলাম আমি ওনাকে আপডেট দিলাম, স্যার দিস ইজ দি ডেভেলপমেন্ট। আমি বললাম যে স্যার বোধহয় মেজর কামরুল ওখান থেকে ফায়ার ওপেন করছে, তারা চেষ্টা করছে বিভিন্ন ছোট ছোট গ্রুপ ভিতরে ইন করার জন্য, দে আর ট্রাইং। তো তখন বলো যে হু অর্ডার হিম টু ওপেন দ্য ফায়ার, ইজ দি 47? আমি বললাম না, উনি তো আমার সামনেই স্যার, উনি তো আমার সামনে, উনি তো কোনো আদেশ দেয়নি ওখানে মেজর কামরুলকে ফায়ার। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।